পরিবর্তন হলো ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগির নিয়ম। এখন থেকে নতুন নিয়মে ওয়ারিশান সম্পত্তি ভাগ বন্টন এবং সেগুলো অন্য কারো কাছে ক্রয় বিক্রয় করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পরিবর্তিত নিয়মটি কি, কিভাবে বাস্তবায়ন হবে এবং ভূমি মালিকদের এক্ষেত্রে করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে জমি এবং সেগুলোর ভোগ দখল সংক্রান্ত যে ঝামেলাগুলো হয়, এর প্রায় 70 থেকে 60% হয় পারিবারিক বা এই উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত যে সম্পত্তি সেগুলো নিয়ে। যদি এক জায়গায় একত্রে একাধিক ওয়ারিশ থাকে, তাহলে যে সম্পত্তিটির মূল্য বেশি কিংবা ভোগ দখল করতে সুবিধা, অথবা যেটির একটি ভবিষ্যৎ সুন্দর হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সম্পত্তিটি নিয়ে সকল ওয়ারিশদের আগ্রহ থাকে এবং এই আগ্রহ থেকেই পরবর্তীতে ওই সম্পত্তিটির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ফাসাদ তৈরি হয় এবং পরবর্তীতে এগুলো আদালত পর্যন্ত গিয়েও 60 থেকে 70% ফ্যামিলির ক্ষেত্রে গড়ায়। এখন এই যে ওয়ারিশান সম্পত্তি, এগুলো কে কতটুকু অংশ পাবে সেটি কিন্তু আমাদের কাস্টমারি ল বা ধর্মীয় আইন দ্বারা নির্ধারিত। মুসলিমদের জন্য স্পেসিফিক ভাবে কোরআনের সূরা নিসায় বর্ণিত রয়েছে কে কতটুকু অংশ কিভাবে পাবে, এবং অন্যান্য ধর্মের জন্য যেমন হিন্দুদের জন্য হিন্দু আইন এবং ছোট ছোট যে ধর্মগুলো রয়েছে তাদের নিজস্ব ধর্মমতে বা রাষ্ট্রীয় ধর্মমতে কিন্তু সম্পত্তি ভাগাভাগি হয়ে থাকে। এই বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান হলেও সম্পত্তি কে কোথায় কিভাবে ভোগ দখল করবে এটি নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু কোথাও দেওয়া নেই। তবে মানবিকতার দিক থেকে সকলেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করে থাকে, কিন্তু সব সময় তো পরিস্থিতি সমান থাকে না। এজন্য আমাদের রাষ্ট্র কিছু নির্দিষ্ট নিয়ম করে দিয়ে গেছে। আজকে এই নিয়মগুলো ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই যে জটিল বিষয়টি সামনে উঠে আসে সেটি হলো, যদি কোনো ক্ষেত্রে কন্যা সন্তান তার সম্পত্তি পাওয়ার আগেই, অর্থাৎ পিতামাতা জীবিত রয়েছে, কন্যা সন্তান বিবাহ দেওয়া হয়েছে, এখন এই কন্যা সন্তান তার পিতামাতার যে সম্পত্তি পাওয়ার কথা সেই সম্পত্তি তার পিতামাতা মৃত্যু হলে পাইতেন, কিন্তু পিতামাতা জীবিত রয়েছে, কিন্তু কন্যা সন্তানটি তার সন্তান রেখে, অর্থাৎ তিনি সন্তান জন্ম দিয়েছেন, ওই সন্তানগুলো রেখে তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে এক্ষেত্রে মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী এই নাতিপুতিরা কিন্তু দাদা দাদি কিংবা নানা নানির সম্পত্তির ভাগ পায় না। সেক্ষেত্রে দেখা গেল পরবর্তীতে ওই আপন রক্তের সম্পর্কে সন্তানেরা সম্পত্তি পাচ্ছে না, কিন্তু অন্য কোনো এমন একজন ব্যক্তি পাচ্ছে যেগুলোর সঙ্গে পারিবারিক সম্পর্কই ভালো নেই। এজন্য রাষ্ট্র নিয়ম করে দিল যে কন্যা সন্তান যেটুকু সম্পত্তি পাবে সেইটুকু সম্পত্তির ভাগ এই নাতিপুতিদেরকেও দিতে হবে, এবং এটি এখন কিন্তু প্রতিষ্ঠিত একটি আইন হিসেবে বিবেচ্য হচ্ছে। এরপর এই কন্যা সন্তানদেরকে আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে রাষ্ট্র থেকে এবং রাষ্ট্রীয় উচ্চ আদালত থেকে, সেটি হলো কন্যা সন্তানেরা যখন সম্পত্তির ভাগ নিতে আসবে তখন তারা পৈতৃক ভিটার যে অংশ সেটি জোরপূর্বক দাবি করতে পারবে না। অর্থাৎ ওয়ারিশদের মধ্যে যে ভাগাভাগি হচ্ছে, এই ভাগাভাগির ক্ষেত্রে ছেলের সন্তানেরা যদি এক জায়গায় সম্পত্তি নিতে চায়, অন্য ছেলের সন্তান তাকে সেটি থেকে বঞ্চিত করতে পারবে না কিংবা নিতে বাধা দিতে পারবে না। এক্ষেত্রে কন্যা সন্তানরা যদি পৈতৃক ভিটা, যেখানে বসত ভিটা, সেই বসত ভিটার অংশ দাবি করে, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সেখানে দাবির তুলনায় আইনগত কোনো পদক্ষেপ নিয়ে জোরপূর্বক সম্পত্তিটির অংশ নিতে পারবে না। এক্ষেত্রে যদি বাহিরে অন্য কোথাও সম্পত্তি থাকে, এই বসত ভিটার মূল্যমানের যে সম্পত্তি সেই সম্পত্তির অংশ তাকে বাহিরে কোথাও দিতে হবে। যদি কোনো ক্ষেত্রে বাইরে সম্পত্তি না থাকে, সেক্ষেত্রেই কেবলমাত্র কন্যা সন্তান সেখানকে দাবি করতে পারবে এবং তাকে দিতেও অন্য ওয়ারিশরা বাধ্য থাকবে। এই নিয়মটিও কিন্তু রাষ্ট্র কর্তৃক নির্ধারিত করা হয়েছে। এর পেছনে অনেক কারণ রয়েছে, সেই কারণগুলো একটু মাথা খাটালেই আমাদের সামনে উঠে আসবে। এরপরে আরেকটি বিষয় সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে সেটি ওয়ারিশান সম্পত্তির ভোগ দখল নিয়ে যেহেতু সমস্যা হয় এবং পরবর্তীতে অর্থাৎ 10-15-20 বছর পরেও সম্পত্তিগুলো নিয়ে গ্যাঞ্জাম হয়, এজন্য যদি কোনো ব্যক্তিদ্বয় সম্পত্তির ভোগ দখল করে শুধুমাত্র ভোগ দখল সূত্রেই এই ওয়ারিশান সম্পত্তি ওয়ারিশ সূত্রে নিজের নামে নামজারি করে নিতে চায়, এখন থেকে আর নামজারি করে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এক্ষেত্রে দুইটি নিয়মের কথা বলা হয়েছে। একটি হলো, যদি ওয়ারিশরা একত্রে
ভাগ বন্টন করতে না পারে, তাহলে ওই সকল সম্পত্তি যেহেতু রাষ্ট্র নির্ধারিত একজন ব্যক্তি মালিকানা প্রয়োজন, সেক্ষেত্রে তাদের রেকর্ড সংশোধন করতে হবে বা নামজারি করতে হবে। এক্ষেত্রে বাটোয়ারা না হলে সকল ওয়ারিশরা মিলে যৌথ খতিয়ানের জন্য ভূমি অফিসে আবেদন করবেন। এক্ষেত্রে তাদের শুধু ওয়ারিশান সনদ লাগবে, যেটি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে পাওয়া যায়। এই ওয়ারিশান সনদের ভিত্তিতে সকল ওয়ারিশরা মিলে যৌথ খতিয়ানের আবেদন করলে ভূমি অফিস থেকে তাদের নামে যৌথ খতিয়ান করে দেওয়া হবে এবং সকল ওয়ারিশদের নাম উল্লেখ করে কে কতটুকু অংশ পাবে সেটি উল্লেখ করতে হবে এবং মোট সম্পত্তি কতটুকু সেটি উল্লেখ করে দিতে হবে। এখানে দাগ নম্বর, কে কোথায় কিভাবে পাচ্ছেন, এটির উল্লেখ থাকার কোনো সুযোগ থাকবে না। এখন যদি কোনো ব্যক্তিদ্বয় আলাদা করে খতিয়ান তৈরি করে নিতে চায়, অর্থাৎ তার যেটুকু অংশ সেটি তিনি নিতে চায়, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে বাটোয়ারার মধ্যে আসতে হবে, অর্থাৎ সকল ওয়ারিশরা মিলে যৌথভাবে ভাগ বন্টন করে নিতে পারবেন। এবং যখনই তারা করে নেবেন, তখনই তারা নিজের যে অংশটুকু এই ভাগ বন্টনের মধ্যে পাচ্ছেন, সেইটুকু অংশ তারা আলাদা করে নামজারি আবেদন করলে তাদের নামে নামজারি করে দেওয়া হবে। এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে জমি অনেক সময় ইমার্জেন্সি বেসিসে ক্রয় বিক্রয় করার একটি ব্যবস্থা তৈরি করে নিতে হয়, অর্থাৎ সুযোগ তৈরি করতে হয়। কেননা অনেক সময় স্বামী মৃত্যুবরণ করলেন কিন্তু স্ত্রী জীবিত রয়েছে, স্ত্রী অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন, কিংবা সন্তান একটি খুব মারাত্মকভাবে অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন। এক্ষেত্রে ওই সকল সম্পত্তির নামজারি যদি করতে হয়, সেই নামজারিটি করতে গেলে অনেক দীর্ঘ সময় কিন্তু লেগে যায়, অনেক যাচাই বাছাই করার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু যদি কোনো ব্যক্তিদ্বয় সম্পত্তি ভাগাভাগি করতে চায়, তাহলে কিন্তু একদিনে ভাগ বন্টন সম্ভব এবং ২ দিনের মধ্যে সেটি রেজিস্ট্রি সম্পন্ন করা সম্ভব। আর রেজিস্ট্রি সম্পন্ন হয়ে গেলে সম্পত্তি ক্রয় বিক্রয় করা সম্ভব। এজন্য এই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে এখন একটি নির্দেশনা হচ্ছে, ওয়ারিশগণ যদি সম্পত্তি বিক্রয় করতে চায়, তাহলে এই নামজারি ছাড়াই বিক্রয় করতে পারবে এবং এক্ষেত্রে নির্ধারিত যে যার কাছ থেকে তার ওয়ারিশান সম্পত্তি পাচ্ছেন, সেই ওয়ারিশ বা পূর্বপুরুষের নামে নামজারি থাকতে হবে এবং নামজারি থাকলেই শুধুমাত্র ওয়ারিশান সনদ এবং বাটোয়ারার মাধ্যমেই তারা সম্পত্তিগুলো বিক্রয় করতে পারবে এবং যে কেউ নিশ্চিন্তে সেগুলো ক্রয় করতে পারবে। তবে এখানে উল্লেখ হচ্ছে ওয়ারিশদের মধ্যে ভাগ বন্টন হতে হবে। যদি ভাগ বন্টন না হয়, তাহলে নির্দিষ্ট একটি সম্পত্তি বিক্রি করার কোনো সুযোগ নেই। যদিও বিক্রয় করে, সেটি অবৈধ বলে বিবেচিত হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে কিছু পদ্ধতি এতক্ষণ ধরে আপনাদের সামনে আলোচনা করলাম, এগুলো কিন্তু পরিবর্তিত পদ্ধতি এবং বিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু বিভিন্নভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই আজকের আপডেট হচ্ছে এইটুকুই। এরপরে নতুন কোনো আপডেট আসলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তারপরেও এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অনেকের অনেক কিছু জানার আগ্রহ থাকতেই পারে বা অনেক কিছু নাও বুঝতে পারেন। সেক্ষেত্রে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন। আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।